আচ্ছা, সম্ভবত লাইভটা শুরু হয়ে গেছে। তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করো। আর সবাইকে একটু জানাও তোমার বন্ধুদেরকে, যাতে তারাও জয়েন করে। আমি এখন পড়ানো স্টার্ট করে দিই। যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থগুলো। আমি বললাম যে আমাদের মোট 118টা মৌলিক পদার্থ আছে। তো সেই 118টা মৌলিক পদার্থের মধ্যে আমরা মূলত প্রথম 20টা মৌলিক পদার্থ নিয়ে কাজ করব। পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী প্রথম 20টা মৌলিক পদার্থ নিয়ে কাজ করব। সেই 20টা মৌলিক পদার্থ আমি পারমাণবিক সংখ্যা সিরিয়াল অনুযায়ী লিখে দিব, এবং সেটা আমি যখন লিখবো 1 নাম্বার 2 নাম্বার দিয়েই লিখি। ঠিক আছে, আমি একে যেটা লিখবো তার মানে, আচ্ছা আমি একটু ইয়ে করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা। আমি লিখি, তোমরা দেখো। আর একটা একটু খাতা কলম নিয়ে বসো, এটা তুললে তোমাদের একটু লাভ হবে। দেখো, একটু খাতা কলম নিয়ে একটু সুইফট গতিতে এটা লেখার চেষ্টা করো। প্রথম থেকে বলি। প্রথমে আমি এখানে দেখো 4টা ঘর করছি, একটা মানে 4টা কলাম করছি। এই 4টা কলামের মধ্যে প্রথম কলামগুলোতে আমি মৌলিক পদার্থের নামগুলো লিখছি। আমি টাইটেল দিছি মৌলিক পদার্থ প্রথম কলামটাতে। সেকেন্ড কলামে আমি সেই মৌলিক পদার্থগুলোর পারমাণবিক সংখ্যা লিখছি, অর্থাৎ তার নিউক্লিয়াসে কতটা প্রোটন আছে সেই সংখ্যাটা আমি পাশে লিখছি, এবং সিরিয়াল বাই লিখছি। মৌলিক পদার্থগুলোকে এমন ভাবে লিখছি, সিরিয়াল বাই লিখছি প্রোটন সংখ্যাগুলা। তার তার পাশে লিখছি ইলেকট্রন সংখ্যা। এটা আসলে লেখার দরকার ছিল না, কিন্তু বুঝার সুবিধার্থে আমি এটা লিখলাম। পরবর্তীতে একটু বলবো। তার একদম লাস্টের কলামে আমি লিখলাম সেই মৌলিক পদার্থের ভর, অর্থাৎ সেই মৌলিক পদার্থের নিউক্লিয়াসের ভর। এইবার আমি তোমাকে বলি, সবগুলো ভর আমি লিখি নেই। সবগুলো ভর আমি লিখি নেই, তার কারণ সবগুলো তোমার লাগবে না। সব মানে এখানের মধ্যে ভর সংখ্যা বলতে গেলে ক্লাস 8-এ লাগে না, কিন্তু অনেক জায়গায় এই ভর সংখ্যাটা পড়ায়। এই পর্যন্ত পড়লে তোমার এনাফ। এর বাইরে কোনো ভর সংখ্যা লাগবে না যথাসম্ভব। মানে 8-এর বইতে ভর সংখ্যা তেমন একটা কোনো কাজ নাই। তো প্রথম আমি স্টার্ট করি মৌলিক পদার্থ দিয়ে। হাইড্রোজেন। হাইড্রোজেনকে আমি প্রকাশ করছি বড় হাতের এইচ দ্বারা। হাইড্রোজেন। তার নিচে লিখলাম হিলিয়াম, এইচ ই। প্রথমে লিখলাম হাইড্রোজেন, তারপর লিখলাম হিলিয়াম, তারপরে লিখলাম হচ্ছে লিথিয়াম, এল আই। প্রথমে বড় হাতের ক্যাপিটাল এল, তারপর আই। বেরিলিয়াম, বোরন, বি। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, যেটাকে এফ দ্বারা প্রকাশ করছি। কার্বনকে সি দ্বারা প্রকাশ করছি, নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করছি, অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করছি, নিয়নকে এন ই দ্বারা প্রকাশ করছি। তারপর লিখলাম সোডিয়াম। সোডিয়ামকে এন এ দ্বারা প্রকাশ করছি। এটা আমি প্রথম ক্লাসে বলছি যে অনেক ক্ষেত্রে মৌলগুলার প্রতীক, এই যে ধরো আমি বলতেছি সেই মৌলটা হচ্ছে সোডিয়াম, কিন্তু সোডিয়ামকে আমি প্রকাশ করতেছি এন এ দ্বারা। এটা কেন? তার একটা কারণ, এগুলো আমরা ল্যাটিন অক্ষরে বেশিরভাগ, কিছু কিছু মৌল মৌলের প্রতীক আছে যেগুলো আমরা ল্যাটিন অক্ষরে প্রকাশ করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম, এন এ। ম্যাগনেসিয়ামকে এম জি দ্বারা প্রকাশ করতেছি, অ্যালুমিনিয়ামকে এ এল দ্বারা প্রকাশ করতেছি, ছোট হাতের এল। সিলিকনকে এস আই, পটাশিয়ামকে পি, সালফারকে এস, ক্লোরিনকে সি এল, আর্গনকে এ আর। পটাশিয়াম। পটাশিয়ামকে আমরা প্রকাশ করতেছি কে দ্বারা। দেখো, পটাশিয়াম পি দিয়ে শুরু হয়, পি ও টি এ ডাবল এস আই ইউ এম, পটাশিয়াম। এটা হচ্ছে ইংলিশ স্পেলিং, কিন্তু এটাকে প্রকাশ করতেছি কে দ্বারা। তার কারণটা কি? কারণ এগুলাকে ইংরেজিতে বলতেছে পটাশিয়াম, কিন্তু এটার আসল প্রতীক যেটা ল্যাটিন নাম থেকে আসছে, এটা ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ক্যালিয়াম, কে এ এল। আমি একটু লিখি, এটা আসলে লাগবে না, তাও লিখি। দেখো, পটাশিয়াম, পি ও টি এ এস আই ইউ এম, পটাশিয়াম, যেটা ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ক্যালিয়াম। এই ক্যালিয়াম থেকে আমরা ধরে নেই কে। ব্যাপারটা এরকম, পটাশিয়াম যার ল্যাটিন নাম ক্যালিয়াম, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। যেমন সোডিয়াম। সোডিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, যেটাকে এন এ দ্বারা প্রকাশ করি। এগুলো আসবে না তোমাদের, তবু জানার জন্য বললাম যাতে বুঝতে পারো, মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ আমি এখানে বলতেছি পটাশিয়াম, লিখলাম কে, কেন? এগুলোর তো একটা কারণ আছে। এখানটা এটা হলো ক্যালসিয়াম। এই পর্যন্ত আমি যতটুকু বললাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই পর্যন্ত। এবার 1 থেকে 20 পর্যন্ত সিরিয়াল বাই ঘরগুলাতে লিখে যাবা, কোনো ফাঁক রাখার দরকার নেই। 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে একদম সিরিয়াল বাই 1 থেকে 20 পর্যন্ত সিরিয়াল বাই সংখ্যাগুলো লিখে যাবা, যেটা হলো তার পারমাণবিক সংখ্যা। আর আমি আগেই বলছি কোন পরমাণুতে যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই 20টা হচ্ছে এর ইলেকট্রন সংখ্যা। জাস্ট এগুলো সিরিয়াল বাই লিখে যাবা। এটার পর আর কি বলবো, মানে পারমাণবিক সংখ্যা তো হচ্ছে মূলত ইলেকট্রন সংখ্যার একটা প্রতিরূপ। 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, এটা একদম মুখস্থ থাকতে হবে। ইলেকট্রন সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত, এটা তো লাগবে না, মূলত পারমাণবিক সংখ্যাটাই 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ থাকতে হবে। আর তার পাশাপাশি কিছু ভর সংখ্যা, যেমন আমি হাইড্রোজেনের ভর সংখ্যা দিছি হচ্ছে 1, হিলিয়ামের ভর সংখ্যা দিছি 4, এগুলা মোটামুটি মুখস্থ থাকতে হবে। তার পরবর্তীতে আমি লিথিয়ামের ভর সংখ্যা দিই নাই, বেরিলিয়ামের ভর সংখ্যা দিই নাই, বোরনের ভর সংখ্যা দিই নাই, দিলাম হচ্ছে কার্বনের ভর সংখ্যা যেটা হলো 12। তার পরবর্তীতে নাইট্রোজেনের ভর সংখ্যা যেটা হচ্ছে 14, পরবর্তীতে দিছি কার্বনের পরেই নাইট্রোজেন। অক্সিজেন যার ভর সংখ্যা হচ্ছে 16। তার পরবর্তীতে ফ্লোরিনের কোনো ভর সংখ্যা নাই, নিয়নের কোনো ভর সংখ্যা নাই। সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। পরবর্তীতে ম্যাগনেসিয়াম যার পারমাণবিক সংখ্যা 12, ভর সংখ্যা হলো 24। অ্যালুমিনিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, ভর সংখ্যা হচ্ছে 27। সিলিকন যার পারমাণবিক সংখ্যা 14, ভর সংখ্যা হচ্ছে 28। ফসফরাসের পারমাণবিক সংখ্যা দিই নাই। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, ভর সংখ্যা হচ্ছে 32। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, ভর সংখ্যা হলো 35.5। পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 39। ক্যালসিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 40। মোটামুটি এই পর্যন্ত যা বললাম তাকে বুঝতে পারছো? একটু কমেন্ট স্ক্রিনশট নিলেই তো হবে। হ্যাঁ, স্ক্রিনশট নিলেই হবে, কিন্তু আমার তো একটু দায়িত্ব আছে এটা বুঝাই দেয়া, স্ক্রিনশট দিব। আর আর্গনটা বুঝতেছি না, আর্গনটা ভাইয়া দিই নাই, আমি আর্গনের ভর সংখ্যা দিই নাই। নিষ্ক্রিয় গ্যাসগুলোর ভর সংখ্যা তেমন একটা লাগে না, কারণ ওরা তো বন্ধনই গঠন করতে পারে না। আমাদের তো মূল উদ্দেশ্য এগুলো শিখতেছি কেন, যৌগ গঠন করার জন্য। যেহেতু নিষ্ক্রিয় গ্যাস কোনোভাবে যৌগ গঠন করবেই না, তার মানে তার ভর সংখ্যা তো আমার দরকার নাই তেমন একটা। এটা নর্মাল একটা বেসিক দিয়ে চিন্তা করো। এখন আমি চলে যাব, এটা তো মূল পড়া, যেটা হলো ইলেকট্রন বিন্যাস। পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেই নিয়ে আলোচনা হলো ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ পরমাণুর মধ্যে আমি বললাম যে একটা, দেখো এই কতক্ষণ আগেই লিখলাম, এই যে মুছে ফেললাম, তোমরা যদি লিখে থাকো খাতার মধ্যে দেখবা ইলেকট্রন বিন্যাস করার আগে একটা আগেই বলি। প্রথম ক্লাসের দিকে বলছিলাম যে বোর মডেলে আমি বললাম যে বোর পরমাণু মডেল আমাদেরকে যেটা বলে সেটা হলো পরমাণুর কিছু চারদিকে, নিউক্লিয়াসের চারদিকে কিছু স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ অবস্থান করে ঘুরতে থাকে। আমি আগে বললাম যে প্রোটন সংখ্যা লিখলাম হাইড্রোজেন, তার পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, তার মানে তার মধ্যে তার কেন্দ্রে একটা প্রোটন আছে, তার চারদিকে একটা ইলেকট্রন ঘুরতেছে। তারপর খেয়াল করো পটাশিয়ামের ক্ষেত্রে আমি বললাম যে তার পারমাণবিক সংখ্যা 19, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 19, তার চারদিকে 19টা ইলেকট্রন ঘুরতেছে। তো আমরা এখন পড়বো এই ইলেকট্রন বিন্যাস নিয়ে। আমরা ইলেকট্রন বিন্যাসের অনেকগুলো নিয়ম আছে, 1 থেকে 18 পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম আমরা সেটা পড়বো। এর পরবর্তীতে আবার একটু ভিন্ন নিয়ম যেটা তোমরা 9-এ উঠলে পড়বা। এটা 8-এর কোনো টপিক না, এটা সম্পূর্ণরূপে 8-এর বাইরের টপিক। তো আমরা 1 থেকে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা পড়বো প্রথমে। তো আমাদের আগে একটা জিনিস জানা উচিত, আমরা বললাম যে পরমাণুর চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে। নিউক্লিয়াসের কাছ ধরো একটা বৃত্তাকার কক্ষপথগুলো সবসময় স্থির কক্ষপথ হিসেবে থাকে, যেটা নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে। যেই কক্ষপথটা নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে সেই কক্ষপথটা হলো নিম্ন শক্তির কক্ষপথ। যেই কক্ষপথটা নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে, অর্থাৎ প্রথম কক্ষপথ, সেটা হলো নিম্ন শক্তির কক্ষপথ। তার পরবর্তীতে যত দূরত্ব বাড়তে থাকে সেটা তত উচ্চ শক্তির কক্ষপথ। এখন কোন কক্ষপথে, আমি বললাম যে আমার কাছে ধরো দেয়া আছে সোডিয়াম, আমাকে যদি বলে দেয় সোডিয়ামের পারমাণবিক, ধরো আমাকে এরকম একটা সংকেত একটা দেয়া আছে, তাহলে আমি কি বুঝবো? আমি এখান থেকে বুঝতে পারবো সোডিয়ামের প্রোটন সংখ্যা হলো 11, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 11, সোডিয়ামের ভর সংখ্যা হলো 23, সোডিয়ামের নিউট্রন সংখ্যা সেটা হলো 12।
তার মানে আমি একটা নর্মাল ইনফরমেশন থেকে আমি মোটামুটি সব কিছু বুঝতে পারি একটা পরমাণুর মধ্যে কি কি আছে। এখন আমি এটা বুঝতে পারতেছি না, তার আমি বললাম যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে সেটা বুঝতে পারি, কিন্তু বুঝতে পারতেছি না যে ইলেকট্রন 11টা সেটা কিভাবে থাকে, কারণ পরমাণুর চারদিকে কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ থাকে, সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন কিভাবে অবস্থান করে সেটা বুঝতে পারতেছি না। এখন আমি সেটা নিয়ে আলোচনা করব। আমার কাছে একটা পরমাণু আছে, সেই পরমাণুতে বিভিন্ন কক্ষপথ আছে, বোরের মডেলে সেটা বলে দেয় স্থির কক্ষপথ। সেই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করবে, সেগুলোতে অবস্থান করবে একটা সূত্রের আকারে। সেই সূত্রটা হলো 2n²। 2n², অর্থাৎ কক্ষপথে ইলেকট্রন, এটা একটু লিখে দিই, কক্ষপথে কক্ষপথে ইলেকট্রন ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, তার উপর আমি একটা মাইনাস চিহ্ন দিব। কেন? কারণ সে একটা নেগেটিভ চার্জ যুক্ত। ইলেকট্রনকে মূলত এইভাবে প্রকাশ করা হয়, কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। সেটা আমি কিভাবে নির্ণয় করব? সেটা একটা সূত্র দিয়ে নির্ণয় করব। কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সেটা নির্ণয়ের সূত্র হলো 2n²। 2n² মানে কি? অর্থাৎ এটা আমি বললাম প্রথম কক্ষপথ, খেয়াল করো, এটা যদি প্রথম কক্ষপথ হয় 1, এটা আমি 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, এটা 4 দিলাম, তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অবস্থান করতে পারবে সেই জিনিসটা আমি এই সূত্র দিয়ে নির্ণয় করব। 2n², এখানের মধ্যে খেয়াল করো একটা চলরাশি আছে, চলরাশিটা হলো n। n কি মিন করতেছে? n মিন করতেছে n ইজ ইকুয়াল টু কক্ষপথ নাম্বার, কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা বা কক্ষপথ নাম্বার বা অরবিট নাম্বার, কক্ষপথকে ইংরেজিতে অরবিট বলে। সেই কক্ষপথ সংখ্যা বা অরবিট নাম্বারটা মিন করে হচ্ছে n, মানে n দ্বারা আমি সেটাকে ডিনোট করি। তো 2n² আমি এখন বুঝতে যাচ্ছি যে প্রথম কক্ষপথ, তার মানে n এর মান কি, যদি আমি প্রথম কক্ষপথে কয়টা সর্বোচ্চ ইলেকট্রন অবস্থান করবে সেটা আমি বের করতে চাই, যদি আমি প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অবস্থান করবে সেটা বের করতে চাই, তাহলে আমি করব কি, প্রথম কক্ষপথে কয়টা, মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অবস্থান করবে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু n এর মান আমি বসাবো 1, তার উপর স্কোয়ার। 2 ইন্টু 1 কে স্কোয়ার করলে 1ই হয়, ইজ ইকুয়াল টু 2। তার মানে আমি বুঝতে পারলাম প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন অবস্থান করতে পারবে। এবার আমি দ্বিতীয় কক্ষপথে দেখি। দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অবস্থান করবে, n এর মান আমি এখন 2 বসাবো। কেন বসাবো? তার কারণ হচ্ছে n দ্বারা কক্ষপথ সংখ্যা নির্দেশ করে। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, যে কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে ঘুরতে থাকে। আর যত দূরের কক্ষপথ হয়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরের কক্ষপথ হয় সেটা তত উচ্চ শক্তির কক্ষপথ হয়, আর যত কাছের কক্ষপথ হয়, নিউক্লিয়াসের যত কাছের কক্ষপথ হয় সেটা তত নিম্ন শক্তির কক্ষপথ হয়। আমাকে যদি বলে যে কোন কক্ষপথের শক্তিটা বেশি, তাহলে আমি বলবো যে 4 নাম্বার কক্ষপথের শক্তিটা সবচেয়ে বেশি। আমাকে যদি বলে 2 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটার মধ্যে কোন কক্ষপথের শক্তি সবচেয়ে বেশি, আমি বলবো 4 নাম্বার 2 নাম্বার থেকে শক্তিশালী। যদি বলে 2 এবং 3 এর মধ্যে কোনটা শক্তিশালী, 3 2 থেকে শক্তিশালী, অর্থাৎ যার নাম্বারটা বেশি তাই সে সবচেয়ে তত শক্তিশালী। এখন দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ কয়টা, এখন আমি এই যে বলতেছি যে শক্তি, শক্তি আসলে শক্তির ব্যাপারটা কি এই এখনই বুঝবা। দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ n এর মান আমি এখানে 2 ধরলাম, n এর মান আমি এখানে 2 ধরলাম। দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ n ইজ ইকুয়াল টু 2, প্রথম কক্ষপথ অর্থাৎ n ইজ ইকুয়াল টু 1, কক্ষপথকে n দ্বারা ডিনোট করা হয়। এই কথাটা আমি অনেকবার বলছি, দেখ খেয়াল করো। 2 ইন্টু 2 স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন অবস্থান করতে পারবে। এবার আসি তৃতীয় কক্ষপথ, n ইজ ইকুয়াল টু 3 হলে, আর আমি বাংলা লেখাগুলো লিখলাম না, তোমরা একটু লিখে নিও। ইলেকট্রন সংখ্যাটা হলো ইলেকট্রন সংখ্যাটা কত, 2 ইন্টু n এর মান বসাবো 3, 3 এর উপর স্কোয়ার, 2 ইন্টু 3 কে স্কোয়ার করলে 9 ইজ ইকুয়াল টু 18। এরকম n ইজ ইকুয়াল টু 4 অর্থাৎ চতুর্থ কক্ষপথ, এটা হলে ইলেকট্রন সংখ্যা কত, 2 ইন্টু 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4 4 16
32। এরকম করে তোমরা করতে থাকো, দেখবা যে বিভিন্ন কক্ষপথে অর্থাৎ বিভিন্ন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন অবস্থান করতে পারে সেটা আমি প্রথম এখন দেখলাম। এবং আরেকটা একটা সুন্দর ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এই কক্ষপথগুলোকে বোর পরমাণু মডেলের মধ্যে একটা নির্দিষ্ট নামে ডাকা হয়। প্রথম কক্ষপথকে তিনি কে দ্বারা প্রকাশ করেন, দ্বিতীয় কক্ষপথকে তিনি এল দ্বারা প্রকাশ করেন, তৃতীয় কক্ষপথকে তিনি এম দ্বারা প্রকাশ করেন, চতুর্থ কক্ষপথকে তিনি এন দ্বারা প্রকাশ করেন। অর্থাৎ এন এর মান শুরু হয় কে, মানে বলা হয় n is equal to 1 হলে সেটা কে শক্তি স্তর বা কে শেল। শক্তি স্তরের আরেকটা নাম হচ্ছে শেল। শেল, SHELL, শেল মানে শক্তি স্তর, অরবিট মানে শক্তি স্তর। মানে দেখো শক্তি স্তরের কয়টা নাম আমি এই যে চারপাশে যে বৃত্তাকার কক্ষপথ, কক্ষপথ, শক্তি স্তর, শেল, অরবিট, মানে কতগুলা নামে একটা জিনিসকে ডাকা যায়। এখন শেল কথাটা তোমাদের লেভেলে আসবে না, বলা যায় এটা আসবেই না, কারণ শেল ব্যাপারটা হচ্ছে কি ইয়ের ক্ষেত্রে মূলত কাজে লাগে, যখন স্পেকট্রোমেট্রি পড়তে হয় তখন এই শেল ব্যাপারটা একটু কাজে লাগে, তখন ওই কক্ষপথকে শেল দ্বারা বোঝানো হয়, কে শেল, এল শেল, এম শেল, বা কে শক্তি স্তর, এল শক্তি স্তর। অর্থাৎ প্রথম কক্ষপথকে বোর বলেন কে শক্তি স্তর, দ্বিতীয় কক্ষপথকে এল, তৃতীয় কক্ষপথকে এম, চতুর্থ কক্ষপথকে এন। এরকম ভাবে যত বাড়তে থাকবে শক্তিস্তর সংখ্যা, তার মানে পঞ্চম শক্তিস্তর আসলে কি হবে কে এল এম এন ও, তারপর ষষ্ঠ শক্তিস্তর আসলে কি হবে পি, তারপর আসলে কি হবে আর, অর্থাৎ কে থেকে স্টার্ট হয়, এভাবে নামকরণ গুলো করে গেছেন উনি। এটা একটু জানার জন্য বললাম যে বোর পরমাণু মডেলে এরকম ভাবে এই শক্তিস্তর গুলোকে নামকরণ করা হয়েছে। বেসিক্যালি আসলে এই শক্তিস্তর গুলোর কোনো নাম নাই, মানে এটাকে বলা হয় প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর। এখন এইগুলোর মধ্যে ইলেকট্রন গুলো আমি প্রথমেই বললাম n is equal to 1 যেটা প্রথম শক্তি স্তর, সেখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন অবস্থান করে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন অবস্থান করে, তৃতীয় কক্ষপথে আমি হিসাব করে বের করলাম সর্বোচ্চ 18টা ইলেকট্রন অবস্থান করে, চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টা ইলেকট্রন অবস্থান করে। এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে যে মৌলিক পদার্থগুলো পড়ালাম সেগুলোর মধ্যে যে ইলেকট্রন সংখ্যাগুলো আছে এখন আমি সেগুলো কিভাবে অবস্থান করবে একটু বেসিক্যালি এঁকে দেখাই। যদি আমি প্রথমেই বলি হাইড্রোজেন, হাইড্রোজেন তার পারমাণবিক সংখ্যা 1, তার মানে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, আমি তার ইলেকট্রন বিন্যাস করব। আগেই আমি জানি যে প্রথম কক্ষপথে কোন পরমাণুর প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন অবস্থান করতে পারবে। হাইড্রোজেনের আছে 1টা ইলেকট্রন, তার মানে হাইড্রোজেনের 1টা ইলেকট্রন অনায়াসে অনায়াসে এই মাইনাস চার্জ দিলাম এখানে বসে যেতে পারবে, মানে তার তেমন কোনো বাধা নাই, তার ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথ বলে কোনো অস্তিত্বই থাকবে না। কেন থাকবে না? কারণ তার একটা মাত্র ইলেকট্রন যেটা প্রথম শক্তি স্তর নিজেই ধারণ করতে পারে, সেটা তার দ্বিতীয় শক্তি স্তরের প্রয়োজন পড়ে না। প্রথম শক্তি স্তর যদি কোনো কারণে পূরণ হয়ে যায়, যেমন আমি যদি বলি বোরন, বোরন যার পারমাণবিক সংখ্যা হলো 5, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও হলো 5। যদি বলি বোরন তার মানে কি, ধরো এটা বোরনের নিউক্লিয়াস, তার চারদিকে এটা হলো প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে 2টা, এই 2টা ইলেকট্রন আমি আগে আঁকলাম, একটা এটা হলো আরেকটা, ইলেকট্রন ইলেকট্রন এটা দিলাম ইলেকট্রন। ঠিক দেখো 2টা, কিন্তু বোরনের ইলেকট্রন তো 5টা, তাকে তো অবস্থান করতে হবে, তাইলে আমাকে আর দ্বিতীয় কক্ষপথে যেতে হবে। এখন এই দ্বিতীয় কক্ষপথটা বোরনের ক্ষেত্রে আছে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে নাই, কারণ হাইড্রোজেনের দরকার পড়তেছে না। হাইড্রোজেনের একটা কক্ষপথে তার একটা ইলেকট্রন সুন্দর মতো সেট হয়ে যায়, তার আর লাগে না। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অবস্থান করতে পারে সেটা আমি আগেই বলছি 2n² সূত্রের মাধ্যমে বের করছি, যেখানে আমি দেখছি সর্বোচ্চ তার দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন অবস্থান করতে পারে। সেই 8টা ইলেকট্রনের জায়গায় আমি এখানে বাকি কয়টা ইলেকট্রন লাগে বোরনের জন্য, বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তার আর কয়টা ইলেকট্রন লাগে এখানে 2টা, এই 3টা ইলেকট্রন বোরন দ্বিতীয় কক্ষপথে অবস্থান করে। এখন যদি আমি বলি সোডিয়াম, সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়াম কিভাবে অবস্থান করবে প্রথম কক্ষপথে, এই যে প্রথম কক্ষ, ধরো এটা নিউক্লিয়াস, এটা তার প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, মানে প্রথম কক্ষপথে 2টা প্রথমে ফিল আপ করবে, তারপরে দ্বিতীয় কক্ষপথে গিয়ে সে আবার ফিল আপ করা শুরু করবে যতক্ষণ না 11 সংখ্যাটা পূরণ হয়। আবার একটা, 2টা, 3টা, 4টা, 5টা, কয়টা কয়টা হয়েছে মোট, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা অবস্থান করতে পারবে, আর মোট মিলিয়ে তাকে 11টা পূরণ করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোট
7টা ইলেকট্রন, তার মানে আরো যাবে 8, 1 2 3 4 5 6 7 8। দেখো আমার এখানে দ্বিতীয় কক্ষপথের 8টা ইলেকট্রন আমি পূরণ করে ফেলছি। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের 8টা ইলেকট্রন পূরণ হয়েছে। তাহলে কি সোডিয়ামের যে 11টা ইলেকট্রন থাকে তার চারদিকে ঘূর্ণায়মান অবস্থায়, সেটা কি পূরণ হয়েছে? হয় নাই তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা হয়েছে, একটা বাকি আছে। তার মানে তার আরো একটা কক্ষপথ আছে যেটাতে আরেকটা ইলেকট্রন অবস্থান করে ঘুরে। তার মানে তার কক্ষপথ সংখ্যা হচ্ছে 3। তো এখন আমি এই ব্যাপারগুলো চিত্রের মাধ্যমে করছি। চিত্রের মাধ্যমে না করে আমি যদি এটাকে একটু লেখার মাধ্যমে করি, সংখ্যার মাধ্যমে করি, তাহলে সেটা আরো সুন্দর হবে। কারণ সব সময় চিত্র একে 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 বোঝানো তো হচ্ছে প্রাচীন মানুষের ব্যাপার। আমরা তো এখন আধুনিক সভ্যতায় আধুনিক মানুষ, তাই আমরা কাজগুলোকে আরো কিভাবে সহজে করা যায় সেটা করব। দেখবা পরীক্ষার সময় তোমাদেরকে আদিম মানুষের মতো বিভিন্ন ধরনের কোশ্চেন দেয়, যে এটা একটা চিত্র এঁকে দেখাও, এটা করে দেখাও, ওইটা করে দেখাও। তো মানে এটা দেয় হচ্ছে আসলে তোমার ক্যাপাসিটি যাচাই করার জন্য। এগুলো দ্বারা আসলে বোঝা যায় যে তুমি কতটা বুঝো। কিন্তু নর্মালি যে জিনিসটা যত সহজভাবে তুমি বুঝতে পারবা, এক্সপ্লেন করতে পারবা, সেটা ততই ভালো। এখন আমি সহজভাবেই একটু দেখাই। যেমন আমি বললাম, প্রথমেই বললাম হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও 1। এখন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমি কিভাবে লিখবো, কিভাবে? আমি প্রথমেই লিখবো 1, এটাই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। আমাকে যদি বলে বোরন, তার মানে তার পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন সংখ্যাও 5, তার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? আমি জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অবস্থান করতে পারে? 2টা। এখন বোরনের ইলেকট্রন তো থাকে 5টা, আমার তো পূরণ হয় নাই, তা আমি কমা দিয়ে লিখবো 3। দ্বিতীয় কক্ষপথে 3টা আছে। যদি আমাকে বলে যে সোডিয়াম, সোডিয়ামের যেটা 11, সেটা আমি কি করব? লিখবো যে 2, লিখবো যে 2, কারণ প্রথম কক্ষপথে 2টা থাকে, তাকে 2টা পূরণ করতেই হবে। তারপর দ্বিতীয় কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা। মোট মিলিয়ে কয়টা হইল? 10টা। তারপর আবার লেখে 1, এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। 2 8 1, 2 8 1। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন। যদি এখন বলে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম যার পারমাণবিক সংখ্যা 12, তাহলে আমি কি করব? 2 8 2। যদি আমাকে বলে অ্যালুমিনিয়াম যার পারমাণবিক সংখ্যা 13, তাহলে আমি কি করব? 2 8 3। যদি আমাকে বলে সিলিকন, তাহলে আমি কি করব? 2 8 4। ফসফরাস 15, তাহলে 2 8 5। দেখো এই হিসাবে চলতে থাকবে। যদি বলে সালফার 16, তাহলে লিখবো 2 8 6। যদি এরপরে বলে ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা 17, লিখবো 2 8 7। যদি বলে আর্গন, যেটা একটা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস কি? মৌলিক পদার্থ। আচ্ছা এটা একটু লিখে নিই, তারপর বলতেছি। 2 8 8। এবার যদি বলে যে পটাশিয়াম, এই যে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, 2 8 8 1, এটা এরকম হবে। এখন বলতে পারো ভাইয়া তৃতীয় কক্ষপথে তো কয়টা ইলেকট্রন থাকতে পারে? হিসাব করে দেখো, 3 স্কোয়ার মানে 9, 2 ইন্টু 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 2 তার মানে 18, 9 দুগুণে 18টা ইলেকট্রন থাকতে পারে। তো আমি তো পটাশিয়ামের এই ইলেকট্রনটাকে 9 এখানে লিখতে পারতাম, কেন লিখলাম না? তার একটা কারণ আছে, যেটা হচ্ছে 9-এ গিয়ে তোমরা পড়বা। এই কারণ সবগুলা সব 9-এ গিয়ে পড়বা। মোটামুটি আজকে যে ইলেকট্রন বিন্যাসগুলো করাইলাম সেটা হচ্ছে বেসিক। তো আমি তোমাদের কাছে একটা বলবো, তোমরা একটা ছক করবা, বাড়ির কাজ হচ্ছে ছক করবা, ছক করে সেটাকে জমা দিবা ইয়ে হিসেবে। আর যে এগুলো লিখলাম, এগুলোর প্রত্যেকটা ইলেকট্রন মানে ছকের মধ্যে আমি আজকে যে ছকটা করলাম ওই ছকটা লিখবা, আর ইলেকট্রন বিন্যাসগুলো একটু জমা দিবা। আচ্ছা তাইলে আজকে এই পর্যন্তই শেষ করি। আল্লাহ হাফেজ।